নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দেবতার ব্যাধি। দীর্ঘকাল পরে বুড়ো হেডমাস্টারের চিঠি পেলেন ডাক্তার গড়গড়ির কাছ থেকে। ডাক্তার গড়গড়ি, কতকাল আগের কথা, অনেক দিন আগের কথা, ঠিক কতদিন হলো কারোরই মনে নেই। তবে 40 থেকে 50 বছর পূর্বে এতে আর ভুল নেই। 6 ফুটের উপর লম্বা একটি মানুষ, পাতলা হিলহিলে কাঠামো, মাথাটি ছোট্ট, টিয়া পাখির ঠোঁটের মতো নাক, চোখ দুটিতে কোনো বিশেষত্ব না থাকলেও চোখের দৃষ্টি ছিল অত্যন্ত রুক্ষ ও তীব্র। এই ছিল গড়গড়ি ডাক্তারের চেহারা। ডাক্তার এসে উঠল সন্ন্যাসীচরণ প্রধান মহাশয়ের নটকানের দোকানে। দোকানের পাশেই ছিল ছোট ছোট দুটো কুটির। সেই কুটির দুটি ভাড়া নিয়েই প্রথমেই টাঙিয়ে দিল দুটি টিনের পাতে লেখা সাইনবোর্ড। একটাই ইংরেজিতে লেখা ডক্টর গড়গড়ি, এক্সপিরিয়েন্স ফিজিশিয়ান। অপরটায় বাংলায় লেখা ডাক্তার গড়গড়ি, সুবিজ্ঞ চিকিৎসক। লোকে ঠাট্টা করে নাম দিলেন ডক্টর গে গড়ি, ডক্টর গে গড়ি। রাঢ় দেশের পল্লীগ্রাম, গণ্ডগ্রাম অবশ্য বলা চলে। সপ্তাহে 2 দিন হাট বসে, ছোট বাজারও বসে। মিষ্টির দোকান, নটকানের দোকান, কাপড়ের দোকান, মণিহারি দোকান। কাটা কাপড়ের দোকান না থাকলেও বৈরাগী খোড়া আর তিনু মিয়া দুজনে দুটো সেলাইয়ের কল চলে, একটা বাজারের এ মাথায় আর একটা ওই মাথায়। কিন্তু বাজার হাট সব এদিক হওয়া সত্ত্বেও গ্রামের যাকে বলে মুখপাক্ষ সেটা এদিকে নয়, সেটা হলো ভদ্রলোক পল্লীতে। সেই আমলের কথা। তখন টাকা পয়সা যার যতই থাক, জমিদারেরা ছিল সমাজের প্রধান। গ্রামটির ভদ্রলোক পল্লীটির চেহারা ছিল ব্যাঙাচি ভরা খিড়খির ডোডার মতো। জমিদারে জমিদারে প্রায় শিবময় কাশিধামের মতো অবস্থা। বছরে 50, 100, 200, 500, 1000, 2000 আয়ের জমিদার সব। 3-4 ঘর 4-5 হাজারই জমিদার। এক ঘর 5000 ছাড়িয়ে ক্রমে ক্রমে বাড়ছে দিন দিন শুক্রপক্ষের চাঁদের মতো। ঘরে ঘরে মজলিস, কাছারিখানা, খানা পিনা, গীতবাদ্য হয়। রাত্রির 12টা পর্যন্ত আসর সরগরম থাকে। ডাক্তার ঘাড় বেঁকিয়ে তির্যকভাবে দৃষ্টি নিক্ষেপ করে সন্ন্যাসী প্রধান মহাশয়কে বললে, I don't care. You understand, Mr. পারহানা? সন্ন্যাসী শরণ ইংরেজি বুঝতেন না। সে ডাক্তারের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে বললে, কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তার গড়গড়ি বললেন, আমি ওদের গ্রাহ্য করি না বলে হাসলে। বোধহয় কথাটাকে একবার পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, আপনাদের ওই জমিদারদের। তারপর ডাক্তার বের হলো সাজগোজ করে বিকেলবেলা বেরোবার জন্যে। ডক্টর বললেন, ইভিনিং ওয়ার্ক। মর্নিং ওয়াক অবশ্য সবচেয়ে ভালো, বাট উই সি ভোরের ঘুম আমার ভাঙে না। আবার হেসে বলে, ইট ইজ এ ডক্টর ডিজিজ। সব বড় ডাক্তারেরাই ঘুম ভাঙে 9টার পরে। বলে সে ছড়ি ঘুরাতে ঘুরাতে বেরিয়ে পড়ল। 6 ফুট লম্বা, ডাক্তারের মাথায় একটা গুজরাটি কালো টুপি, গায়ে হাঁটু পর্যন্ত ঝুল চায়না কোট, পরনে সাদা থান, পায়ে সেই আমলের ফুট বার্নিশ, স্প্রিং দেয়া জুতো, মুখে একটা সিগার। কড়া সিগারের গন্ধে রাস্তার লোকে নাকে কাপড় দেয়। ডাক্তার তাদের দিকে তাকিয়ে বলে, আনসিভিলাইজ ক্রিচার্স। ডাক্তারও রাকে রুমাল দেয় বাড়ির পাশে ড্রেনগুলো দেখে, বলে,
ডার্টি, ননসেন্স। তার বেশভূষার দিকে হাঁ করে যারা চেয়ে থাকে তাদের সে বলে হামবাগ। পশ্চিম রাড়ের পল্লী, লোকেদের কথায় বিচিত্র টান। এই কার ওই কার, চন্দ্রবিন্দু র কারের ছড়াছড়ি। গিয়াছে, হয়েছে, স্থলে বলে গইছে, হইছে। কেনকে বলে কেনে, খেয়েছিস কে বলে খেয়েছি, হাড়কে বলে হাড়, রামকে বলে আম। নিতান্ত নিম্নস্তরের লোকে আবার রামকে বলে আম আর আমকে বলে জাম। ডাক্তার বলে বারবেনিয়ান্স বুটস, বাংলাতে বলে অনার্য, বর্বরের দেশ। বাজারের ভিতরের পথটা ধরে সে বরাবর চলে স্কুলের দিকে। এখানে একটি এমই স্কুল আছে, পথে থানা, সেই আমলের থানা। খান কয়েক চেয়ার, দুখানা টেবিল থাকলেও তক্তপোষের আধিক্য ছিল না। দারোগা বাবুর ভুঁড়ি ছিল, তক্তপোষের উপর তাকিয়ে হেলান দিয়ে বসে পান চিবোচ্ছিলেন আর গড়গড়ায় তামাক টানছিলেন। হঠাৎ এমন সৎসজায়িত ডাক্তারকে দেখে তিনি ডাকলেন, চামড়ি, দেখো তো ও কন যাতা হে। চামড়ি সিং পালোয়ান লোক, সে গম্ভীরভাবে বললেন, এই বাবু সাব। মুখ থেকে চুরুটটা নামিয়ে ডাক্তার অল্প একটু পাশ ফিরে বললেন, ইয়েস। ইয়েসকে ডাক্তার বলে ইয়াস, লম্বা টান টেনে উচ্চারণ করেন। চামড়ি ঈষৎ চকিত হয়ে বলে, आपको दारोगा बाबू बुलाता है? व्हाट? बुलाते हैं? व्हाई? काहे? I am not that चोर, not a जुआ चोर, neither a डकैत, nor a फेरारी आसामी, then why? थाना में काहे जाएगा? চামড়ি উত্তরত ভরকাচ্ছিলেন, তবু সে থানার জমাদার লোক। বললে, क्या नाम आपका? पता है? कहाँ से आया है? बताइए तो। ডাক্তার পকেট থেকে একখানা কার্ড বের করে চামড়ির হাতে দিয়ে বললেন, সব লিখা है इसमें, देव तुम्हारे दारोगा बाबू को। বলেই আবার চুরুটটা মুখে দিয়ে ছড়ি ঘুরিয়ে অগ্রসর হলো। পথে কয়েকটা কুকুর টুপি পরা অপরিচিত এই মানুষটাকে দেখে ঘেউ ঘেউ করে ছুটে এলো। ডাক্তার হাতের ছড়িটা তুলে বিরক্তভাবে বললেন, দেখতে শৌখিন হলেও তার ছড়িটা ছিল দস্তুর মতো যষ্টি, পাকা, বেতের এবং মোটা, অর্থাৎ বেড়ে প্রায় সেই আমলের ডবল পয়সার মতো। তার উপর ডাক্তারের মতো লম্বা মানুষের উপযুক্ত লম্বা, দু চার ঘা মারলেই মারা যায়। কিন্তু পরক্ষণে হেসে ফেলে ডাক্তার ছড়ি নামিয়ে নিল। কুকুরগুলোকে বলল, দ্যাটস গুডস। বিশ্বাসী গ্রাম ভক্ত কুকুর, এটো কাটায় নুন খেয়ে নিমো খারাম না, হ্যাঁ, দ্যাটস গুড। বলেই আবার অগ্রসর হলো। গ্রামের প্রান্তে এমই স্কুল, খড় বাংলো ধরনের লম্বা বাড়ি। পাশেই একটা কোঠাঘরে হেডমাস্টার থাকেন, প্রবীণ লোক। বাসার সামনে বেঞ্চি পেতে হুকোয় তামাক খাচ্ছিলেন আর খবর কাগজ পড়ছিলেন। সেই আমলের কাগজ, সাপ্তাহিক সংবাদপত্র, অবশ্য ইংরেজি। ডাক্তার তার সামনে এসে দাঁড়ালো। আর ইউ দি অনারেবল হেডমাস্টার অব দি স্কুল? হেডমাস্টার উঠে দাঁড়ালেন। ইয়েস বলে সবিস্ময়ে সপ্রশ্ন দৃষ্টিতে ডাক্তারের মুখের দিকে চেয়ে রইলেন। ডাক্তার বললে, গুড ইভিনিং। তারপর নিজের একখানি কার্ড বের করে হেডমাস্টারের হাতে দিয়ে বললে, এখানে প্র্যাকটিস করতে এসেছি আমি, বাট ইউ সি, জীবনে বন্ধুর প্রয়োজন। I have come to ask you to be a friend of mine. হেডমাস্টার হেসে বললেন, আরে বসুন বসুন। Let me have your hand first. মাস্টারের হাতকানি নিয়ে হ্যান্ডশেক করে ডাক্তার বসল। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কোথায় উঠেছেন? এখানে কেউ জানাশোনা আছে কি? দেশে কে আছে? কোথায় দেশ? কেমন অবস্থা? সে কথা ইঙ্গিতে জানতে চাইলেন। বেঞ্চের উপর বসে
ডাক্তার তার লম্বা পা দুখানি একখানি নাচাতে নাচাতে উত্তর দিতে থাকলেন আর চুরুট টানলেন। শেষের প্রশ্নের উত্তরে বললে, দেশ কলকাতার কাছেই। মা আছেন, তিনি থাকেন কাশীতে। স্ত্রী আছেন, পুত্রও আছেন, কন্যাও আছেন। গরিব মানুষ হেডমাস্টার, আ পুওর ম্যান। মাস্টার প্রশ্ন করলেন, এখানেই যখন থাকবেন তখন নিয়ে আসবেন তো এখানে? ডাক্তারের পা দুটো ঘন ঘন নাচতে আরম্ভ করল। না হেডমাস্টার, সে আইডিয়া আমার নাই। তাহলে তারা সেখানে থাকবেন কার কাছে? ও, ডাক্তার বললে, তাদের আমি বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে রেখে এসেছি, সেখানেই তারা থাকবে। একটু চুপ করে থেকে অনেকটা যেন কথা ভেবে নিয়ে আবার বলল, ইয়াস হেডমাস্টার, সেখানেই তারা থাকবে। এখানে আনার কথা আমি ভাবতেই পারি না। এরপরে সে প্রায় চুপ করে গেল এবং অত্যন্ত দ্রুত ভঙ্গিতে পা নাচাতে আরম্ভ করলে। হেডমাস্টার বললেন, চলুন, আমি যাব গ্রামের দিকে, ভদ্রলোকেদের সঙ্গে আলাপ হবে, চলুন। ডাক্তার উঠে দাঁড়ালো। সন্ধ্যার আবছার মধ্যে টুপি মাথায় চায়না কোট পরা লম্বা লোকটিকে অদ্ভুত দেখাচ্ছিল, স্থির সুদীর্ঘ একটি রেখার মতো। কয়েক মুহূর্ত থেকে সে বলল, গুড নাইট হেডমাস্টার। সে কি, গ্রামের মধ্যে যাবেন না? নো, মাফ করবেন হেডমাস্টার, তারা সবাই ধনী ব্যক্তি, পুরুষান্নক্রমে জমিদার। আমি একজন গরিব মানুষ, খেটে খাই। ওয়াটার অ্যান্ড অয়েল, ইউ সি হেডমাস্টার, কখনো মিশ খায় না। গুড নাইট। কথাটা অজানা রইল না কারুর কাছে। জানতে অবশ্য বারণ করেননি ডাক্তার, কিন্তু ঢাক বাজিয়ে বলার মতো ইচ্ছে তার ছিল না। ঢাক বাজিয়ে যে কথা বলতে যায় তাতে গলা শুধু উঁচুতে চড়ে না, রং চড়ে, কথাও ফলা হয়ে ওঠে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। গায়ের বাবু পাড়ায় কথাটা ঘোরালো এবং জোরালো হয়ে আলোচিত হতে লাগলো। কেউ বললে, ডাক্তার বলেছে গুন্ডার দল সব, না কামিয়ে বাপের পয়সায় নিকম্মার দল সব, মাতাল, লম্পট, অত্যাচারী। ডাক্তারও শুনে হেসে বললে, ওরা নিজেরা নিজেদের সত্যি বিশ্লেষণগুলো রাগের মাথায় আমার কথায় বলে ফেলেছে, ওর কোনোটাই আমার কথা নয়। কেউ বললে, ডাক্তার বলেছে ইতর, ওদের আমি ঘেন্না করি বলে থুতু করে থুতু ফেলেছে। ডাক্তারই গম্ভীরভাবে বললে, না, এ কথা আমি বলতে পারি না। বাবুরা বললে, দেখে নেব আমরা। ডাক্তার এবারেও কোনো জবাব দিলে না, শুধু হাসলে। বাবুরা প্রায় হুকুম জানিয়ে প্রচার করে দিলে, ওকে বাবুরা কেউ ডাকবে না, অন্য লোকেও যেন কেউ না ডাকে। দারোগা বাবুর সঙ্গে বাবুদের খুব সদ্ভাব। দারোগা বাবু সেই মজলিসেই ছিলেন। সন্ন্যাসী প্রধান বললেন, ডাক্তারবাবু, কাজটা ভালো হচ্ছে না, চলুন একদিন বাবুদের ওখানে যাই, গেলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে। ডাক্তার নিভানো আধখানা চুরুটটাকে কামড়ে ধরে দেশলাই জেলে ধরিয়ে ফেললে। বললে, বাবুরা আপনার যদি ক্ষতি করতে পারে বলে মনে করেন সন্ন্যাসীবাবু, বলবেন আমাকে, আমি তাহলে চলে যাব এখান থেকে। ঠিক সেই মুহূর্তেই একটা ব্যাপার ঘটে গেল। বাবুদের টমটমে চামড়ি সিং ছাতা ধরে যাচ্ছিল একটি ছেলেকে, 10-12 বছরের ছেলে। ছেলেটি চিৎকার করে উঠল, ও মা গো, বাবা গো। প্রায় সে নেতিয়ে পড়ে গেল টমটমের উপর। চামড়ি সিং ব্যস্ত হয়ে উঠল। টমটমের কোচম্যানকে বললেন, রোকো। গাড়িটা দাঁড়ালো। চামড়ি লাফ দিয়ে সে সন্ন্যাসীকে বললে, থোড়া পানি দিবেন তো প্রধান মশাই। ডাক্তার উঠে এগিয়ে গেল গাড়ির কাছে। ছেলেটি পেট ধরে কাতরাচ্ছে। চামড়ি জন আনতে গেলে ডাক্তার প্রশ্ন করল, কি হয়েছে?
চামড়ি বললে, দারোগা বাবুর লড়কা। লড়কা তো বটে, কি হয়েছে? প্রধান বললে, ভারী দুঃখের কথা ডাক্তারবাবু, ছেলেটির এই বয়সেই অম্লশূল হয়েছে। আই সি। তা এই রোদ্দুরে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আগে কালীতলা, পাশের গা দেবীপুরে ভারী জাগ্রত কালীমা আছে, সেখানেই যাচ্ছি। ফি মাসে আমাবস্যাতে যেতে হয়। কালীমায়ের ওখানেই পড়েছে শেষ পর্যন্ত। কে বললে শুল বেদনা? আগে মা কালীর ভরণে বলেছে। ডাক্তার বললেন, হামবাগ। চামড়ি বিব্রত হয়ে প্রধানকে বললে, কি করি আমি প্রধান মশাই? ডাক্তার নিজের ছেলেটাকে কোলে করে নিয়ে ঘরে এনে শোয়ালো। চামড়িকে বললে, বলাও তোমার দারোগা বাবুকে, যাও বলছি। ডাক্তার দারোগাকে বললে, শুল ফুল নয়, এ আপনাদের মা কালীর বাবারও 7 দিন এই যে ভালো করে দেয়, বুঝলেন? দারোগা অবাক হয়ে গেলেন। বিশেষ করে ডাক্তার যখন মা কালীর বাবা তুলে জোর দিয়ে বললেন, তখন তিনি আর কোনো জবাবই খুঁজে পেলেন না। কারণ কালীকেই তিনি ভালো করে জানেন না, কিন্তু ডাক্তার তার বাবার সংবাদ পর্যন্ত জানে। সেক্ষেত্রে তিনি আর কি জবাব দেবেন? ডাক্তার বললে, আমি ভালো করে দিতে পারি, কিন্তু ফি 2 টাকা। ওষুধের দাম 1 টাকা, 3 টাকা লাগবে। ভালো না হলে টাকা ফেরত দিয়ে দেব। দারোগা বললে, ওষুধ দিন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। চুরিতে টান দিয়ে ডাক্তার হঠাৎ অত্যন্ত নিরাসক্ত হয়ে বললেন, ধারে কারবার আমি করি না। চামড়ি সিং দৌড়ালো। সন্ন্যাসী ব্যস্ত হয়ে বললে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি ডাক্তারবাবু। দেবেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনি ফেরত পাবেন তো? ডাক্তার ওষুধ দিলে, একটা পুড়িয়া 1 দাগ ওষুধ। বললে, পায়খানা হবে, ভয় পাবেন না। দারোগা হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। পায়খানার সঙ্গে নাড়ির মতো লম্বা কি একটা বেরিয়েছে। ডাক্তার বললে, শুল বেরোচ্ছে, কিরমি কিরমি। ছেলের পেটে কিরমি ছিল, এত বড় কিরমি। হ্যাঁ, ভালো হয়ে গেল শুল বেদনা? যান, বাড়ি যান। তারপর আবার বললেন, আপনার মাথাতেও দেখছি কিরমি আছে, হাঁ করে দাঁড়িয়ে আছেন যে বড়। হাসতে হাসতে আবার বললেন, ওর ওষুধ আমার কাছে নাই, যান, বাড়ি যান। প্রধান মশাইয়ের 3 টাকাটা দিয়ে দেবেন, বুঝলেন? এই চিকিৎসাতেই ডাক্তারের পসার জমে গেল। দারোগা প্রত্যেককে বললেন, ধন্বন্তরী, সাক্ষাৎ ধন্বন্তরী। ডাক্তার এতেও হাসে। এ হাসি কিন্তু অন্য রকম। ডাক্তারের কথায় যে একটা ধারালো ভাব আছে, সেটা এই হাসিতে নেই। সন্ন্যাসীচরণ একটু আশ্চর্য হয়ে গেল। ডাক্তার সন্ধ্যায় হেডমাস্টারের ওখানে যেতেই হেডমাস্টার হেসে বললেন, যুদ্ধে জয়লাভ করেছেন, রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন তো। ডাক্তার কোনো উত্তর না দিয়ে চুপ করে লম্বা ঘাটটা তুলে আপন মোড়ে চুরুট টেনে গেলেন। আসর জমে না। হেডমাস্টার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ডাক্তারবাবু? ডাক্তার চুরুটের ছাই ফেলে চুরুটটার দিকে তাকিয়ে বললেন, নাথিং হেডমাস্টার। ডাক্তার কোনো উত্তর না দিয়ে বসে থাকলো চুপ করে। কবে অন্ধকার গাঢ় হয়ে আসে, আকাশে তারা ফুটে ওঠে। ডাক্তার আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ বলে, হেডমাস্টার, এগুলো আমি ঠিক পছন্দ করি না। কি কি পছন্দ করেন না? ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার কিছু নয়, এই যে অনাবশ্যক, অনুচিত, অবাঞ্ছিত কৃতজ্ঞতা। দারোগা ছেলেটার কিরমি হয়েছিল পেটে, অত্যন্ত সাধারণ সোজা অসুখ। 1 পুড়িয়া স্যান্টোনাইন,
1 ডোজ ক্যাস্টর অয়েলেই ভালো হয়ে গেল। আমি তার জন্য 2 টাকা ফিজও নিলাম, 1 টাকা ওষুধের দামও নিয়েছি। তবুও দারোগা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। চারিদিকে বলে বেড়াচ্ছে আমি নাকি ধন্বন্তরী। এগুলি অত্যন্ত অত্যন্ত অবাঞ্ছনীয় বলে আমার মনে হয়। হেডমাস্টার মশাই অবাক হয়ে গেলেন। কি বলছেন ডাক্তারবাবু? মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? না। ডাক্তারের কণ্ঠস্বর যত রুক্ষ তত দৃঢ়। হেডমাস্টার খানিকটা আহত হলেন মনে মনে ডাক্তারের এই কথা বলার ধরনের জন্যে। তিনি একটু চুপ করে বেশ শক্তভাবেই জবাব দিলেন, আপনার সঙ্গে একমত হতে পারলাম না আমি। ইউ আর এ ফুল। কি বলছেন আপনি? ইউ ডোন্ট নো হেডমাস্টার, ইউ ডোন্ট নো? এই ধরনের কৃতজ্ঞতা ব্যাড, ভেরি, অত্যন্ত খারাপ। হেডমাস্টার দৃঢ়স্বরে প্রতিবাদ করে উঠলেন, কখনোই না, এটা আপনার মনের দোষ। ডাক্তার আবার বললেন, ইউ আর এ ফুল। এরপর ডাক্তারের সঙ্গে হেডমাস্টারের আরম্ভ হলো ঈষ্ণ দূষ্ণ তর্ক। ক্রমশে উষ্ণতা বাড়তে লাগলো। অন্ধকারের মধ্যে ডাক্তারের কণ্ঠস্বর অত্যন্ত রুক্ষ তীব্র উচ্চধ্বনিতে চারিদিক ধ্বনিত হচ্ছিল। বলতে ভুলেছি, ডাক্তারের কণ্ঠস্বরটা তীক্ষ্ণ সরু আওয়াজ, কিন্তু ডাক্তারের আকৃতির মতো পোস্তে কম হলেও 6 ফুট ডাক্তারের মতোই বর্ষার ফলকের মতো দীর্ঘ ও ধারালো। স্কুলের সঙ্গে লাগোয়া একটা ছোট্ট বোর্ডিং আছে। এই বাদ প্রতিবাদের উচ্চ কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে ছেলেরা অন্ধকারে অদূরে এসে দাঁড়িয়েছিল। তাদের দিকে দৃষ্টি পড়তেই হেডমাস্টার চুপ করে গেলেন। তিনি আসন ছেড়ে উঠে স্থান ত্যাগ করে এগিয়ে গেলেন ছেলেদের দিকে। ডাক্তার কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর উঠল এবং উচ্চ স্বরে বলল, হেডমাস্টার, আমি চললাম, গুড নাইট। কয়েকদিনের মধ্যেই ডাক্তারের খ্যাতি আরও বেড়ে গেল। খ্যাতি বই কি, সু কিংবা কু সম্বন্ধে মতভেদ থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠা যে ডাক্তারের বাড়ল তাতে আর সন্দেহ নেই। লোকে বলতে লাগলো, ভারী তেজি ডাক্তার, আগুন একেবারে। কেউ বললে, ডাক্তার ভালো হলে কি হবে, যেমন দুর্মুখ তেমনি চামার। কেউ বললে, পাষণ্ড। দারোগা একদিন নিমন্ত্রণ করতে এসেছিলেন। ডাক্তার তাকে প্রায় হাঁকিয়ে দিলেন। না না না, ওসব আমার অভ্যাস নেই। রোগীর বাড়ি ফিজ নিই, চিকিৎসা করি, নেমন্তন্ন খাই না। মানুষ মরছে কি মরে গেছে, সেখানেও ডাক্তার ফিয়ের জন্যে হাত বাড়িয়েই থাকে। দয়ার জন্য কেউ কাকুতি করতে বললে বলে, দয়া করতে আমি আসিনি এখানে, স্ত্রী পুত্র ঘর বাড়ি ছেড়ে দিয়ে। ফিজ আমি ছাড়তে পারবো না, না দিতে পারো ডেকো না আমাকে। হেডমাস্টারকে বলেন, বিনা বেতনে আগেকার গুরুদেবদের মতো ছেলে পড়াতে আপনিই পারেন। হেডমাস্টার চুপ করে থাকেন। এই উগ্র মস্তিষ্ক লোকটির সঙ্গে কোনো মতামত নিয়ে আলোচনা করতে তিনি আর চান না, বিশেষ করে সেখানে সামান্য মতবিরোধের সম্ভাবনা থাকে। ডাক্তার পা নাচাতে শুরু করে, চুরুট টানতে টানতে বাঁকা সুরে বলে, অবশ্য এর চেয়ে তাতে লাভ বেশি হেডমাস্টার। হেডমাস্টার মৃদু হাসেন। ডাক্তার বলে, অরুণী গুরুর আলবাদ্যে গিয়ে জল আটকে শুয়ে থাকে। উতঙ্ক দেবদুর্লভ কুণ্ডল এনে দেয় গুরুপত্নীর জন্যে। গরু থেকে গরু, ধন থেকে রত্ন, মণিমাণক্য সবই পাওয়া যায়। এমনকি শিষ্যের জীবন চাইলেও তাও পাওয়া যায়। আবার একটু চুপ করে হেসে বলেন, আমি ঠিক জানি, তবে আমার মনে হয় আরও বহুতর গুরুদক্ষিণা উপাখ্যান পুরাণে উল্লেখিত হওয়া উচিত ছিল।
আমি যদি ডাক্তার না হতাম হেডমাস্টার, তবে এগুলি নিয়ে রিসার্চ করতে পারতাম। ব্যাপারটা চরম উঠল। একদা সদনুষ্ঠান উপলক্ষ করে গ্রামের কয়েকজন উৎসাহী তরুণ অনেক জল্পনা কল্পনা করে একটি সেবা সমিতির প্রতিষ্ঠা করলে। গৃহস্থকে সাহায্য করা, অনাথ আতুরের সেবা করবে তারা। প্রত্যেক গৃহস্থ বাড়িতে একটি করে ভার দিয়ে বললেন, দৈনন্দিন গৃহস্থের খোরাকির চাল হতে 1 মুঠো করে এই ভারে তুলে রাখবেন। 7 দিনের 7 মুঠো চাল রবিবারে এসে নিয়ে যাব। এছাড়া অবশ্য ভদ্রলোকদের, ব্যবসায়ীদের কাছে মাসিক চাঁদাও তারা পাবে। তারা ডাক্তারকে এসে বললেন, আপনার কাছে টাকা সাহায্য আমরা নেব না, আপনাকে আমাদের ডাক্তার হিসেবে সাহায্য করতে হবে। ডাক্তার প্রায় ক্ষেপে গেল। সোজা বলে দিলে, থিয়েটার করো, চাঁদা দেব, মদ খাও, গাঁজা খাও, তাতে কোনো দিন পয়সার হবে না, আমার কাছেই এসো, কিন্তু এই সব চলবে না। তারা অবাক হয়ে গেল। ডাক্তার বললে, যাও যাও যাও, ক্লিয়ার আউট, ক্লিয়ার আউট। একজন রুখে উঠল, কি বললেন আপনি? ডাক্তার বললে, আমি বলছি গেট আউট, চলে যাও এখান থেকে। গোটা গ্রাম জুড়ে এবার ডাক্তারের বিরুদ্ধে একটা আন্দোলন উঠল। জনকতক ছেলে ডাক্তারকে প্রহার দেওয়ার জন্য ষড়যন্ত্র করলে। জনকতক তাকে বয়কট করবার চেষ্টা করতে লাগলে অন্য ডাক্তার আনবার জন্যে। ডাক্তার বিন্দু মাত্র বিচলিত হলো না। দাওয়ার উপর চেয়ারখানিতে বসে পা দোলাতে লাগলো। প্রধান মহাশয় কিছু অস্বস্তি বোধ করছিলেন। অদ্ভুত মানুষ, লোকের অনুরাগে বিরাগে সমান নিষ্প্রিয়, নিঃসন্দেহে হৃদয়হীন, নিষ্ঠুর। লোকটি গ্রামের লোকের প্রতি অনুরাগ সবকিছুই কর্কশভাবে উপেক্ষা করে অপমানিত করে তারই ঘরে রয়েছে। এতে তার মন খানিকটা অস্বাচ্ছন্দ্য বোধ করে আর পারছিল না। কিন্তু উপায় নেই, ডাক্তার পুরো বছরের ভাড়া দিয়ে রেখেছে। তাছাড়া তার ব্যবহার রুক্ষ কর্কশ যাই হোক না কেন, অন্যায় কিছু নেই। সে তিক্ত অথচ শঙ্কিত দৃষ্টিতে নিজের গদিতে বসে আর চোখে ডাক্তারের দিকে প্রায় চেয়ে দেখে। ডাক্তার শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে চুরুট টানে। হঠাৎ যেন ডাক্তার উদাসীন হয়ে গেল। এটা নজরে পড়ল সর্বাজ্ঞ প্রধানের। গিয়ে কিন্তু কোনো কথা জিজ্ঞেস করতে সাহস করলে না। তারপরেই লক্ষ্য করলেন হেডমাস্টার। ডাক্তার যেন অতিরিক্ত মাত্রায় স্তব্ধ। তর্ক প্রসঙ্গে অত্যাধিক উগ্র হয়ে ওঠার পর ডাক্তার অনেক সময় স্তব্ধ হয়ে থাকে। হেডমাস্টার লোকটিকে ভালোবেসেছেন। তিনি তখন বলেন, কি মশাই, এখন আপনার রাগ হয়ে গেল নাকি? ডাক্তার তাতেও উত্তর না দিয়ে হেসে মাস্টার বলেন, অন্ধকারে কেউ দেখতে পাবে না, আমিও চিৎকার করব না। রাগ যদি না মিটে থাকে, আমাকে না হয় দুঘা মেরেই রাগটা মিটিয়ে ফেলুন। ডাক্তার তাতে হেসে ফেলে। কিন্তু এবারে স্তব্ধতার সেরকম কোনো কারণ নেই। তাছাড়া এই স্তব্ধতার ধারণাটা অন্য রকমে। ডাক্তার শুধু স্তব্ধই নয়, অত্যন্ত অন্যমনস্ক। চুরুট খাওয়ার মাত্রাও বেড়ে গেছে। তর্কে পর্যন্ত রুচি নেই। হঠাৎ উঠে ডাক্তার চলে যায়। খানিকটা গিয়ে বোধহয় মনে পড়ে যায় বিদায় সম্ভাষণের কথা। থমকে দাঁড়িয়ে বললে, গুড নাইট মাস্টার মশাই। হেডমাস্টার প্রশ্ন করে নানাভাবে, কি হলো ডাক্তার? চুরুট টানতে টানতে ডাক্তার বললেন, নাথিং হেডমাস্টার। বাড়ির খবর ভালো তো? ভালো, ভালো। গুড নাইট হেডমাস্টার। ডাক্তার উঠে পড়ে। হেডমাস্টার চিন্তিত হলেন। কয়েকদিনই ডাক্তার আসছেন না। নিজেও সেদিন গেলেন তিনি ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারের সঙ্গে দেখা হলো না। ডাক্তার বেড়াতে বেরিয়েছেন। প্রধান মহাশয় ছিলেন দোকানে। তিনি সসম্ভ্রমে মাস্টারকে বসতে দিলেন তার দোকানের সবচেয়ে ভারী চেয়ারখানায়।
তামাক তামাক করে ব্যস্ত হয়ে উঠলেন। মাস্টার বললেন, থাক, ব্যস্ত হবেন না প্রধান মশাই, আমি তো রয়েছি, ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছি, ধীরে সুস্থে আসুক না তামাক। প্রধান বললেন, আশ্চর্য কাণ্ড হয়ে গেছে মাস্টার মশাই, ডাক্তার হয় খেপে গেছে, নয় 6 মাসের বেশি বাঁচবে না, হঠাৎ আর এক রকম হয়ে গেল। বলেন কি? গরিব দুঃখীর কাছে ফিজ নেওয়া বন্ধ করে দিয়েছে, ওষুধও অনেককে বিনা পয়সায় দিয়ে দিচ্ছে, আবার কারোর কাছ থেকে পথ্যের জন্যও পয়সা দিচ্ছে। হেডমাস্টার হাঁপ ছাড়লেন। বরাবরই তার সন্দেহ ছিল, মনে হতো এই কঠোরতা অস্বাভাবিক, ধার করা ছদ্মবেশের মতো। যাক, লোকটা তাহলে স্বাভাবিক হয়েছে। ডাক্তার ফিরল রাত্রি 9টার সময় নিস্তব্ধ পল্লীর পথ দিয়ে। ডাক্তার গান গাইতে গাইতে আসছিল, অবশ্য মৃদু স্বরে গান। হেডমাস্টারকে দেখে স্মিত হাসে সে বললে, হেডমাস্টার? হ্যাঁ। হেডমাস্টার উঠে ডাক্তারের হাত চেপে বললেন, আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড ডক্টর, সব শুনলাম। ডাক্তার একটু চুপ করে থেকে বললে, কি শুনলেন হেডমাস্টার? হেসে হেডমাস্টার বললেন, আপনার গান তো নিজের কানেই শুনলাম, তারপর শুনলাম আজকাল ছদ্মবেশ ফেলে দিয়েছেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় কাউকে কাউকে পথ্যের পয়সাও দিচ্ছেন। আমার কিন্তু সন্দেহটা বরাবরই ছিল ডক্টর। ডাক্তার একটু চুপ করে থেকে বললে, এককালে প্রথম যৌবনে মাস্টার মশাই, আর আছে হেডমাস্টার বললে না, বললে মাস্টার মশাই। আমি সেবা ধর্মকে গ্রহণ করেছিলাম জীবনের ব্রত হিসাবে, বিবাহও করিনি, সংকল্প ছিল এমনিভাবেই জীবন কাটিয়ে দেব। সে কি আনন্দ, সে কি তৃপ্তি! কিন্তু ডাক্তার চুপ করে গেল। অনেকক্ষণ চুপ করে থেকে ডাক্তার বললে, কিন্তু উপকারের ঋণ বড় মারাত্মক ঋণ মাস্টার মশাই, আর মানুষ মানুষ অত্যন্ত ভালো, এ ঋণ শোধ করতে তারা। কিছুক্ষণ পর ডাক্তার বললে, জীবনও দিতে পারে মানুষ। ডাক্তার আবার চুপ করে গেল। এবার বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বললে, গুড নাইট হেডমাস্টার। পরের দিন হেডমাস্টার প্রত্যাশা করেছিলেন ডাক্তার আজ আসবে, কিন্তু ডাক্তার এলো না। তার পরের দিন সকালে প্রধান এসে সংবাদ দিল, ডাক্তার চলে গেছে কাল রাত্রে। চলে গেল? হেডমাস্টার চমকে উঠলেন। চলে গেছে? ব্যাপার কি? ঘাড় নেড়ে প্রধান বললে, জানি না, যাবার সময় শুধু বলে গেল, তক্তপোষ চেয়ারগুলো আপনি নেবেন প্রধান মশাই, ওষুধপত্রগুলি সদর শহরের ডাক্তারখানায় দিলাম, চিঠি লিখে দিলাম একটা, তাদের লোক এসেই নিয়ে যাবে। শেষ কথা বললে, দয়া ধর্ম যখন একবার করেছি তখন এর জের মিটবে না, এ আর বন্ধই হবে না, সুতরাং এখানে আর থাকা চলবে না। হেডমাস্টার স্তব্ধ হয়ে রইলেন। দীর্ঘকাল পরে হেডমাস্টারের একখানা চিঠি পেলেন। ডক্টর লিখেছে, মৃত্যু শয্যায় লেখা চিঠি। ডাক্তারের মৃত্যুর পরে একজন উকিল চিঠিখানা রেজিস্ট্রি করে পাঠিয়েছে। ডাক্তারের অভিপ্রায় অনুযায়ী বৃদ্ধ হেডমাস্টার পড়ে গেলেন। সুদীর্ঘ চিঠি লিখেছে, মাস্টার মশাই, যে কথা আপনার সঙ্গে শেষ সাক্ষাতের দিন শেষ করে বলে আসতে পারিনি, আজ সেই কথা সম্পূর্ণ অকপট চিত্তে আপনাকে জানালাম। কথাটা মানুষের পুণ্যের, আমার পাপের। মনে আছে আপনাকে বলেছিলাম উপকারের ঋণ মারাত্মক ঋণ, আর মানুষ বড় ভালো, এ ঋণ শোধ করতে জীবন পর্যন্ত দিতে পারে। এক বিন্দু অতিরঞ্জিত করিনি। মাস্টার মশাই,
আমার তখন তরুণ বয়স, অফুরন্ত উদ্যম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন দুঃখী অনাথ আতুরের সেবা করে বেড়াতাম। মানুষের দুঃখে সত্যিই বুক ফেটে যেত, চোখে জল আসতো। বিশ্বাস করুন, এক বিন্দু কপটতা ছিল না। প্রবল্যের অত্যাচার, জমিদারের জুলুম, পুলিশের অন্যায় শাসন, মহাজনের উৎপীড়ন থেকেও রক্ষা করতাম তাদের। ভয় কাউকেই করতাম না, তাদের স্নেহ করতাম সর্বাত্মকরণে। মানুষের কৃতজ্ঞতার অন্ত ছিল না, অকপট অপরিমেয় কৃতজ্ঞতা। দেবতার মতো ভক্তি করত। আমার পায়ে কাঁটা ফুটলে তারা দাঁত দিয়ে তুলে দিত। ছেলেরা অসংকোচে পরমাত্মীয়র মতো আমার কাছে এসে দাঁড়াতো। যুবকেরা কৃতদাসের অনুগত নিয়ে আমার মুখের কথার অপেক্ষা করত। বৃদ্ধেরা এসে বসতো, বলতো আমার পায়ের ধুলো পেলে তাদের সর্বপাপ মোচন হবে, পরলোকে সদ্গতি হবে। পথ দিয়ে যখন যেতাম, কিশোর, যুবতী, বৃদ্ধা, কন্যা, বন্ধুরা সবাই অসংকোচ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকতো। আমার মনে হতো মাস্টার মশাই, আমি যেন নেমে এসেছি মেঘলোক থেকে, তরুণ দেবতা আমি। তারা অপরিসীম কৃতজ্ঞতায় আমার কাছে নৈবেদ্যের মতো নিয়ে আসতো তাদের দৈনন্দিন জীবনের শ্রেষ্ঠ আরোহণগুলি, ফুল, ফল, দুধ, মাছ। মাস্টার মশাই শ্রেষ্ঠ বস্তু এনে তারা আমার দরজায় দাঁড়াতো। দেব মন্দিরে যেমন ভাবে তারা দিয়ে আসে তাদের সর্ববস্তুর অগ্রভাগ। মাস্টার মশাই হঠাৎ সব বিষিয়ে উঠল। অনিবার্য পরিণতিই বলবো একে। জীবন সমুদ্র মন্থন করতে গেলে বিষ তো উঠবেই। আমার ছিল না নীলকণ্ঠের শক্তি। মাস্টার মশাই এইভাবেই অমৃতের লোভে জীবন সমুদ্র মন্থন করবার অধিকারী আমি ছিলাম না। যাক, যা ঘটেছিল তাই জানাই। সেবার রথযাত্রা উপলক্ষে যাত্রীদল গিয়েছিল শ্রীক্ষেত্রে। তারা ফিরে এলো কলেরা নিয়ে। একটি দরিদ্র পরিবার ছিল দলের মধ্যে, পৌর বাপ, পৌর মা আর বিধবা যুবতী কন্যা। বাপ পথেই মারা গিয়েছিল, কন্যাটি রোগে সবে দেখা দিয়েছে। এমন সময় তারা গ্রামে এসে পৌঁছালো। কন্যাটি যায় যায়, মাও আক্রান্ত হলো। দুটি রোগীর মাঝখানে বসে সারা রাত কাটালাম আমি। এতটুকুও ত্রুটি করলাম না। পরিশ্রম সম্পূর্ণ সার্থক হলো না। মাটি মারা গেল। মৃত্যুর দ্বার থেকে ফিরে এলো কন্যাটি। অনাথা মেয়েটি রোগমুক্ত হয়ে নিরুপায় হয়ে চলে গেল তার মামার বাড়ি। মাস কয়েক পরে একদিন পথে যেতে হঠাৎ দেখা হলো মেয়েটির সঙ্গে। স্বাস্থ্য ফিরে এসেছে। বৈধব্যে নিরাবরণের মধ্যে তার সকরুণ মূর্তিখানা বড় ভালো লাগলো আমার। বললাম, এই যে চমৎকার শরীর সেরেছে তোমার। বাহ, ভারী আনন্দ হলো, ভারী ভালো লাগছে তোমাকে দেখে। পরদিন সে এলো কয়েকটা গাছের ফল নিয়ে। দুদিন পরে সে আবার এলো নিজের হাতে তৈরি মিষ্টান্ন নিয়ে। আবার একদিন সে এলো কিছু ফুল নিয়ে, কয়েকটি দুর্লভ ফুল। সে ফুলের গাছ ওদের বাড়িতে ছিল। আমি কিন্তু অন্য কোথাও এই ফুল দেখিনি। মাস্টার মশাই, ওই ফুলের রূপ এবং গন্ধের মধ্যেই ছিল বিষ। মন আমার বিষিয়ে উঠল। তার মনে কি ছিল আমি জানি না, কিন্তু আমার মনে কামনার হলাহল যেন উথলে উঠল। সেদিন রাত্রেই আমি গিয়ে দাঁড়ালাম তার জানলার নিচে। মৃদুস্বরে ডাকলাম। জানলা খুলে আমায় দেখে সে অবাক হয়ে গেল। মাস্টার মশাই, সেই প্রথমটা শিউরে উঠেছিল আমার প্রস্তাবে, কিন্তু আমার মধ্যে তখন প্রবৃত্তির আলোড়ন জেগে উঠেছে, ঠিক কালবৈশাখী ঝড়ের মতো। আমি বললাম, এই তোমার কৃতজ্ঞতা? সে ঘাতকের মতো দিন ভাবে নিজেকে সমর্পণ করে দিল আমার বুভুক্ষিত প্রভুত্রীর কাছে।
সেই যে জাগলো কুড়ো প্রবৃত্তি, তার নিবৃত্তি আর হলো না। শুধু তার আহুতি নিয়ে তৃপ্ত হতে পারলাম না। মানুষের সকৃতজ্ঞ চিত্তের অনুগত্যের সুযোগে বহুভোগের আকাঙ্ক্ষা জেগে উঠল। আমার কর্মের মর্মর খণ্ড হতে এই মানুষগুলি তাদের কৃতজ্ঞতার পরিকল্পনায় গড়ে তুলেছিল যে দেবমূর্তি, আমার আত্মপ্রসাদের পূজায় সেই দেবতায় জাগলো ক্ষুধা নিয়ে। মাস্টার মশাই, শয়তান ক্ষুধার্ত হয়ে মানুষকে আক্রমণ করে। মানুষ তার সঙ্গে লড়াই করতে পারে। মানুষ বহু ক্ষেত্রে তাকে বধও করেছে, বহু দৃষ্টান্তই তার আমরা জানি। কিন্তু দেবতার মধ্যে যদি ক্ষুধার্ত বৃত্তি আসে, মানুষ তখন অসহায় হয়ে যায়। সেখানে তার কোনো ক্রমেই নিস্তার নাই। আমার ক্ষুদ্রাত্ম দেবরূপ অবাধ গতিতে আরম্ভ করলো তার নৈবেদ্য, তার বলি। আজ হয়তো আপনি আর মাস্টারি করেন না, যদি করেন তবে অনুরোধ রইল, ছেলেদের দেবতা হওয়ার উপদেশ দেবেন না। মানুষ, শুধু মানুষ হতে উপদেশ দেবেন। দেবতাকে পূজা করতে উপদেশ দেবেন না। তার সঙ্গে লড়াই করবার মতো সাহস দেবেন তাদের, তারা যেন যাকে এসব কথা। এরপর নিজেকে সংযত করতে চাইলাম। রাত্রির পর রাত্রি কাঁদলাম, উপবাস করলাম, তবুও সংযত হলো না পবিত্রী। অনুশোচনার অন্ত ছিল না। একদা মনকে স্থির করে সেবাব্রত ত্যাগ করে দেশে ফিরে এসে বিবাহ করলাম। আমার স্ত্রী সুন্দরী, গুণবতী, কিন্তু আশ্চর্য মাস্টার মশাই, তাকে ভালোবাসতে পারলাম না। আমি জানি তাকে আমি ভালোবাসিনি, তাই তাদের কাছে থাকতেও পারিনি। প্র্যাকটিসের অজুহাতে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরেছি। জীবনে রূঢ় হতে চেয়েছি, মানুষকে দূরে রাখতে চেয়েছি। কটু কথা বলেছি নিষ্ঠুরের মতো, কিছু আদায় করে পিচাস হতে চেয়েছি মানুষের কৃতজ্ঞতার ভয়ে। ক্রমে বহু পরিবর্তন হয়ে গেল আমার জীবনে। আমার ভাষা ছিল মিষ্ট, হলাম রুক্ষভাষী। কথায় কথায় রাগ হতে আরম্ভ হলো, তর্ক করার স্বভাবে গিয়ে দাঁড়ালো। কিন্তু আসল পরিবর্তন হলো না। সাপের বিষের থলি শূন্য করে দিলেও আবার তা পরিপূর্ণ হয়ে ওঠে। দংশনের প্রবৃত্তি তার যায় না মাস্টার মশাই। বার ঠকলাম। একবার কাউকে কৃতজ্ঞ হবার সুযোগ দিলে আর রক্ষে থাকতো না। আমার অন্তরের সরীসৃপ জেগে উঠত। সেই সুযোগে সে প্রবেশ করতে চাইতো তাদের ঘরে। তাই প্রাণপণে সংসারটাকে নিছক দেনা পাওনার হিসাবের খতিয়ানে খাতায় পরিণত করতে চেয়েছি, কিন্তু পারিনি। হঠাৎ একদা আত্মসংবরণ করতে পারতাম না। সেদিন সত্যিই সৎপবিত্রী বশবতী হয়ে করুণার কর্তব্যের প্রেরণাতেই মানুষের দুঃখে ভাগ নিতাম। তারপর আর রক্ষা থাকতো না। আরম্ভ হয়ে যেত আমার জীবনের জটিল খেলার নতুন দান। আপনাদের ওখানে হঠাৎ একদিন কল থেকে ফিরবার পথে দেখলাম একটি দরিদ্র তাঁতির ঘরে একটি ছোট্ট ছেলের তর্কা হয়েছে। প্রায় শেষ অবস্থা, কান্নাকাটি পড়ে গেছে। আত্মসংবরণ করতে পারলাম না। অযাচিতভাবেই শিশুটির আসন্ন বিপদ কাটিয়ে দিলাম। মন ভরে উঠল প্রসন্নতায়। সেদিন আপনি আমার গান শুনেছিলেন। আপনি বলার পূর্বেই সারা রাস্তা আমি গান গেয়ে নিজের সম্বন্ধে সচেতনতা ছিলাম। আমি সেদিন গাইছিলাম, বহু যুগের ওপার হতে আশার এলো আমার মনে। সেদিন হঠাৎ আপনার কথায় চেতনা হয়েছিল। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গিয়েছিলাম আমার ভবিষ্যৎকে। ছেলেটির মাকে মনে পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল আসন্ন বিপদ আশঙ্কায় বিহ্বল মায়ের অসম্বৃত বেশভাসের মধ্যে দিয়ে দৃষ্টিতে পচা তার দেহের কথা। মাস্টার মশাই, সমস্ত রাত্রি সমস্ত দিন মনের সঙ্গে যুদ্ধ করে জিতেছিলাম। অজগরকে ঝাঁপিতে পুড়ে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছিলাম। মৃত্যুর পরপর যদি থাকে, তবে সেখানে দাঁড়িয়ে ব্যাকুলভাবে আপনি আমার সম্বন্ধে
কি বলেন তা শোনার প্রতীক্ষা করব। বলবেন? মাস্টারমশাই হাত তুলে আপন মনে বললেন, নমস্কার। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই গল্প শোনেন, কিন্তু কেউ কখনো কমেন্ট করেন না। তো যদি আপনারা ছোট্ট করে একটু কমেন্ট করেন, তাহলে সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, সেটা আমার ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো অবধি করেননি, প্লিজ করে দেবেন, কারণ আমাদের অনেক খাটনি থাকে এই গল্পগুলো পাঠ করার পিছনে। তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন, সেক্ষেত্রে আমরা আরও উৎসাহিত হই আপনাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে আসার জন্যে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নিয়মিত গল্প শুনবেন। আজকের মতো শুভরাত্রি।